শুরু করছি পরম করুণাময় অসীম দয়াল মহান আল্লাহ পাকের নামে, যিনি আজকে এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, আমাকে এইখানে বসে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক এবং আইনজীবী ফোরামের নির্বাচিত সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সাবেক সফল সভাপতি এবং সেক্রেটারি, নবীনগরের উপজেলা বর্তমান নির্বাচিত সভাপতি, আমাদের প্রিয় অ্যাডভোকেট আব্দুল মান্নান, আমার রাজনৈতিক অভিভাবক। আরও উপস্থিত রয়েছেন সিরাজ ভাই, আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ ভাই, সঞ্চালক। আপনারা জানেন উনি ছাত্রদলের সোনালী ফসল এবং দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিতে উনি সাংগঠনিক সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছেন। সেই সুযোগ্য সিরাজ ভাইকে জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব হিসাবে বর্তমানে উনি আছেন, উপস্থিত আছেন। সিরাজ ভাই সহ, বেলাল উদ্দিন সরকার, তুহিন ভাই সহ, নূর আলম সিদ্দিকী ভাই সহ সকল নেতৃবৃন্দ আছেন। আমি অনেকেই দেখতে পাইতেছি যাদের নামটা প্রকাশ করার সুযোগ হয় নাই, যেমন আমগর আলী ভাই পরে আসছে, রাহিমউদ্দিন ভাই পরে আসছে, ওই মৎস্যজীবী দল পরে আসছে, অনেকে আসছে আমাদের সামনে, আমরা সবাইকে পরিচয় করার সুযোগ পাই নাই। এনিওয়ে, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা একটা ঐতিহ্যবাহী জেলা। এই জেলা সারা পৃথিবীর মধ্যে আমি মনে করি একটা বিখ্যাত জেলা, কারণ যখনই বলে বাড়ি কই, এই স্লোগান সারা পৃথিবী সমাজে। সেই ঐতিহ্যবাহী জেলা এখন এক ক্যাটাগরির জেলা হিসেবে প্রতিষ্ঠিত। কিন্তু দুঃখের বিষয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার যতটুকু উন্নয়ন হওয়ার কথা ছিল গত 54 বছরের ইতিহাসে, সেই উন্নয়ন আমাদের চোখে পরিলক্ষিত হয় নাই। সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নিয়ে কথা বলার, সময় এসেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার উন্নয়ন নিয়ে কথা বলার। আমার সাথে যারা সামনের সারিতে বসে আছেন, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির রাজনীতিতে হাঁটি পা করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এইভাবে পর্যায়ক্রমে আজকে বিএনপিতে কর্ণধার হিসেবে অধিষ্ঠিত হয়ে এখানে বসে আছেন। তাদের সুযোগ্য নেতৃত্বে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে কিভাবে একটা প্রতিষ্ঠিত নগরী হিসাবে, আদর্শ নগরী হিসাবে প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে আমি কাজ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার কার্যক্রম পরিচালনা করা শুরু করেছিলাম। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন করোনাকালীন সময় থেকে আমি আমার ভুইয়া ফাউন্ডেশনের মাধ্যমে আমি জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আখাউড়া এবং কসবা যখন অভিভাবক শূন্য ছিল, পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও আমি বিভিন্নভাবে যখন আমি দেখতে পেয়েছি আমাদের নেতাকর্মীরা দিশেহারা ছিলেন, ওই সময় আমি তাদের সাথে এসে যোগ দিয়ে তাদেরকে সহযোগিতা করার মানসিকতা নিয়ে আমি আমার কার্যক্রম শুরু করে দিয়েছি। আপনারা জানেন আমি যে চ্যারিটি সংগঠন চালাই সেটা আন্তর্জাতিকভাবে সমাদৃত। আমি বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আমার চ্যারিটির মাধ্যমে আমি জনগণের সেবা করে থাকি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মীর পাশে থাকার আমার সাধ্যমতো আমি চেষ্টা করি। আমি যখনই বাংলাদেশের যে কোনো জায়গায় হোক না কেন, যদি কোনো নেতা বা কর্মী আমার কাছে কোনোভাবে একটা মেসেজ পৌঁছায় যে আমি এতটুকু এই সমস্যাটার মধ্যে আছি, আমার সামর্থ্য যতটুকু থাকে আমি গোপনে তাকে সহযোগিতা করার চেষ্টা করি। আমার ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও তদ্রুপ, আমার কসবা আখাউড়াতেও তদ্রুপ, আমি চেষ্টা করি সবার পাশে থাকার জন্য। প্রিয় ভাইরা আমার, ব্রাহ্মণবাড়িয়া জেলা অত্যন্ত অবহেলিত জেলা। আপনারা জানেন এইখানে বড় বড় লোকের জন্ম হয়, কিন্তু আমরা কোনো সময় আমাদের যে মূল কি প্রবলেম সেই বিষয়গুলো আইডেন্টিফাই করতে পারি নাই। প্রিয় ভাইরা আমার, আমি কিছুদিন আগে আপনাদের সাথে এখানে কথা বলেছিলাম, ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আজকে আমার এখানে শুধুমাত্র আমার নেতাকর্মীরা উপস্থিত,
তাদেরকে বুঝতে হবে কেন আমরা এই সম্মেলনটাকে চাই, কেন এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন। গত 10 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো বিএনপির কোনো সম্মেলন হয় নাই। দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণে সংগঠনগুলোর মধ্যে গুণে ধরে গিয়েছিল, পোকায় ধরে গিয়েছিল। নিজে নিজে একটা কমিটি বানিয়ে দিয়ে তাকে নেতা বানিয়ে দিয়েছে, সেই নেতা হয়েছে ঘরের মধ্যে বসে থেকে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা, 16 কোটি মানুষের প্রাণের নেতা দেশনায়ক তারেক রহমান, উনি একটা গণতান্ত্রিক উপায়ে নেতৃত্বকে বিকশিত করার জন্য উনি তার কার্যক্রম হাতে নিয়েছিলেন। উনি একটা মডেল দিয়েছেন আমাদের সামনে, বগুড়া মডেল। আমরা সেই মডেলকে সামনে রেখে আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আগামী 18ই জানুয়ারি আমরা যেন একটা সফল সম্মেলন করে এবং একটা সফল কাউন্সিলের মাধ্যমে যোগ্য এবং দক্ষ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাটির নিচে খনি, কিসের খনি? তিতাস গ্যাসের খনি। একমাত্র ব্রাহ্মণবাড়িয়া জেলাতে 2টা খনি বিদ্যমান। একটা হলো আমাদের কসবার শালদা গ্যাস ক্ষেত্র, আর একটা হলো তিতাস গ্যাস, যেটা বাংলাদেশের একটা ম্যাক্সিমাম চাহিদা পূরণ করে থাকে, গ্যাসের চাহিদা পূরণ করে থাকে। বাংলাদেশে যদি তিতাস গ্যাস বন্ধ হয়ে যায়, বাংলাদেশ বিকল হয়ে যাবে, অচল হয়ে যাবে। সেই রত্নাগর্বা জেলা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া। কিন্তু দুঃখের বিষয়, ব্রাহ্মণবাড়িয়া জেলার 33 লক্ষ লোক, 33 পয়েন্ট সামথিং, প্রায় 35 লক্ষ হয়ে গেছে। 35 লক্ষ লোকের দোরগোড়ায় এখন পর্যন্ত আমরা গ্যাস সুবিধাটা নিরবিচ্ছিন্নভাবে পাই নাই। আমাদের প্রথম লক্ষ্য হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রত্যেকটা ঘরে ঘরে কিভাবে গ্যাস পৌঁছানো যায়, এটা হলো আমাদের প্রথম লক্ষ্য। দ্বিতীয়ত আপনাদের সামনে আরেকটা বিষয় উপস্থাপন করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বন্দর আছে আমাদের। একটা হলো আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর, যেটা আমার নির্বাচন এলাকায় পড়েছে, আর একটা আশুগঞ্জ নদী বন্দর। এই 2টা বন্দরকে যদি আমরা সুন্দরভাবে মেনটেনেন্স করতে পারি এবং প্রপার ভাবে কাজে লাগাইতে পারি, এখানে বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং আমদানি রপ্তানির কারণে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। আমাদের আগামী নেতৃত্ব এই বিষয়গুলো নিয়েও কাজ করবে ইনশাআল্লাহ। তৃতীয়ত আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার হার অত্যন্ত কম। আপনারা কি জানেন কত পার্সেন্ট শিক্ষার হার? আমি বলেছিলাম 70% মাত্র। আমাদের বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং কুমিল্লা, বৃহত্তর কুমিল্লাতে সিএসপির হার ছিল সবচেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক সচিব থাকার পরেও শিক্ষার হার মাত্র 70%। এটাকে কিভাবে 100%-এ উন্নীত করা যায়, সেই লক্ষ্যে আমাদেরকে ব্যাপক কাজ করতে হবে। একটা বিষয় আপনাদেরকে খেয়াল করতে হবে, বাংলাদেশ আমরা সবাই শহরমুখী, গ্রামে কেউ থাকতে চায় না, আবার বিদেশমুখী, আমরা চেষ্টা করি বিদেশে চলে যাওয়ার জন্য। কিন্তু আমাদের এই জনগোষ্ঠীকে